আজকে আমরা ক্লাস 12 এর এবিটিএ টেস্ট পেপারের যে দর্শনের এসএকিউ গুলো আছে 8টা সেট, অল সেটের এসএকিউ গুলো নিয়ে আলোচনা করছি। দেখো তোমাদের যদি সম্ভব হয় লেখা তাহলে লিখে নিতে পারো, বা একবার শুনে নাও তাহলে উপকার হবে। লিখে নিতে গেলে অনেক সময় লাগবে। দেখো 9 নাম্বার পাতা, AC9 সেট 1। যুক্তি কাকে বলে? সাধারণভাবে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি। বেশ, যুক্তির বৈধতা বলতে কি বোঝায়? যুক্তির বৈধতা হচ্ছে যুক্তির আকারগত সত্যতা। সাধারণভাবে যুক্তির বৈধতা বলতে বোঝায় আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে। নেক্সট, বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। দেখো, বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য হলো বিপরীত বিরোধিতায় পরিমাণ এক থাকে, বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। বা এখানে বলতে পারো অনেক পার্থক্য করতে পারো। বিপরীত বিরোধিতা শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। বিপরীত বিরোধিতা বর্গক্ষেত্রের উপর দিকে দেখা যায়, বিরুদ্ধ বিরোধিতা বর্গক্ষেত্রের কোনাকুনি দেখা যায়। এরকম ভাবে অনেকগুলো নিজে নিজে করে নিতে হবে। কখন করতে পারবে? যখনই বিরোধিতা কাকে বলে এর সংজ্ঞাগুলি যখন করতে পারবে তখনই এই সম্পর্কে এই বিষয়টা জানতে পারবে। এই থেকে প্রশ্ন আসবেই, সুতরাং এই বিষয়টা ভালো করে বুঝে নিয়ে টেক্সট দেখে তৈরি করে নাও। যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ অসম বিরোধী বচন সত্যমূল্য কি হবে? তার সত্যমূল্য হবে সত্য। মানে এ বচন সত্য হলে এর বিরুদ্ধ বচনের, এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও বচন, ও বচনের অসম বিরোধী বচন হচ্ছে ই বচন। তাহলে এ বচন সত্য হলে, মানে দেখে নাও, ছক করে দেখে নিই একবার কি হবে। ধরো এ বচন সত্য হলে এর বিরুদ্ধ বচন মানে ও বচন, ওর বিরুদ্ধ বচন ও বচন, ঠিক আছে? এর বিরুদ্ধ বচন ও বচনের অসম বিরোধী বচন মানে ই বচন। ই বচন কি হবে? এ বচন সত্য হলে পরে ই বচন মিথ্যা হবে, ঠিক আছে? মিথ্যা হলো মানে আমাদের হিসাবে কিন্তু এতক্ষণ দেখতে পাচ্ছিলাম যে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে এ বচন সত্য হলে পরে ও বচন মিথ্যা হয় হিসাব, কিন্তু এ বচন সত্য হলে পরে এটা মিথ্যা হবে। এ মিথ্যা হলে এটা কি হবে? হ্যাঁ, বেশ, তাহলে দেখা গেল বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হয়, এই নিয়ম অনুযায়ী এখানে মিথ্যা হলো। তারপর দেখো অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। প্রথমত প্রথমটি মিথ্যা হলে পরেরটি সত্য হবে, কিন্তু প্রথমটি সত্য হলে পরেরটি সংশয়াত্মক হবে। অধীন বিপরীত বিরোধিতা মানে হচ্ছে তোমার এই আই আর ও এর মধ্যে আছে অধীন বিপরীত বিরোধিতা। প্রথমটি সত্য হলে মানে আই আর ও দুটোর মধ্যে যে কোনো একটা প্রথমে মিথ্যা হলে পরেরটি সত্য হবে, কিন্তু যে কোনো দুটোর মধ্যে একটা প্রথমে সত্য হয়ে গেলে পরেরটি সংশয়াত্মক হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। তারপরে দেখো ও বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা। তাহলে ও বচন আবর্তনই সম্ভব নয়, তাই ও বচন আবর্তন সম্ভব নয়, সেহেতু যুক্তিবাক্য সত্য মিথ্যার প্রশ্নই ওঠে না। তারপরে দেখো বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি কি? বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি হচ্ছে বিবর্তনীয় বচন ও বিবর্তিত বচনের গুণ ভিন্ন হবে, ঠিক আছে? তারপরে দেখো পূর্বগ্রহ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? যখন পূর্বগ্রহকে অস্বীকার করে অনুগ্রহকে অস্বীকার করা হয় তখন পূর্বগ্রহ অস্বীকারজনিত দোষ ঘটে। এগুলো আমি বুঝিয়ে দিয়েছি, সেইগুলোকে দেখে নিতে পারলে বা সেইগুলো তোমাদের জানা থাকলে এই শর্টগুলো সম্পর্কে তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। সুতরাং সেই শর্টগুলো বারবার সেই চ্যাপ্টারগুলো বারবার একটু বুঝে নাও, হ্যাঁ, বুঝে বুঝে পড়ো। যদি অসুবিধা হয় আমার ভিডিও করা আছে বড় ভিডিওগুলো, সেখানে গিয়ে দেখতে পারো। যে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে যে এই জায়গাটা একবার বুঝিয়ে দেন। বেশ, তারপরে দেখো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। দেখো যদি কোপার্নিকাসের মতবাদ ঠিক হয় তাহলে টলেমির মতবাদ ভুল হবে। এমন হয় যে টলেমির মতবাদ ভুল, অতএব এমন হয় যে কোপার্নিকাসের মতবাদ ঠিক। তাহলে এটা এমপি, এমপি মানে কি বলতে চাইছে? পূর্বগ্রহকে স্বীকার করে অনুগ্রহকে স্বীকার করলে এমপি হয়, মানে ওই গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। তারপরে দেখো একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকারজনিত দোষ হয়, ঠিক আছে? বেশ, এরপরে পাতায় চলো। দেখো ভেন চিত্র, সাংবাদিকরা উপস্থিত, এ বচন সকল সাংবাদিক হয় উপস্থিত। বুলীয় ভাষ্য হচ্ছে, বুলীয় রূপ হচ্ছে এসপি বার ইকুয়াল টু 0, প্রথম 1 নম্বর ঘরটা হচ্ছে ছায়াবৃত্ত হবে। তারপর দেখো অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? যে বচন, কোনো বচন উচ্চারিত হওয়া মাত্র বচনটির উদ্দেশ্য পদটির বাস্তব অস্তিত্ব আছে যদি এমন বোঝায়, তাহলে বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকেই বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য, ঠিক আছে? তাহলে দেখো
অস্তিত্বমূলক তাৎপর্য আই আই বচন আর ও বচনের মধ্যে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এটা মনে রাখতে হবে। বেশ, এই নিয়ে তোমাদের একদিন আমি ওই লাইভ করব ভাবছি, এই ফিলোজফি নিয়ে একদিন আর সংস্কৃত নিয়ে একদিন। তো ফিলোজফি নিয়ে লাইভ করব যেদিন, সেদিন তোমাদের বলে দেবো, কিন্তু তোমাদের যদি সাড়া পাই তাহলে করবো, নাহলে করবো না। তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে বললো কমেন্টে। বেশ, তাহলে দেখো ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? ও বচনের বুলীয় ব্যাখ্যা মানে সূত্রটা এস পি বার ইকুয়াল টু জিরো, এস পি বার ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তারপর পি ভেল নট পি বচনাকাটি কখন সত্য হয়? পি যখন মিথ্যা, পি যখন সত্য বা মিথ্যা দুটোই হতে পারে। পি যখন দেখো পি যখন সত্য হয় তখনও কিন্তু এটা বচনাকাটি সত্য হবে, আর পি মিথ্যা হলেও বচনাকাটি সত্য হবে। তাহলে তার জন্যই বলা হলো পি সত্য বা মিথ্যা হলেই পি ভেল নট পি বচনাকাটি সত্য হবে। তারপরে দেখো যদি পি নাল কিউ মিথ্যা হয় তাহলে কিউ এর সত্য মূল্য কি হবে? তাহলে পি নাল কিউ কখন মিথ্যা হয়? মানে সূত্র অনুযায়ী এইটা যখন টি হয় আর এটা যখন এফ হয় তখনই তো মিথ্যা হয়, তাহলে কিউ এর সত্য মূল্য কি হবে? কিউ এর সত্য মূল্য মিথ্যা হবে, ঠিক আছে। এরকম করে বুঝতে হবে। তারপর দেখো নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? মানে যেসব বিশেষ বচনকে বচনাকারের দৃষ্টান্ত রূপে গণ্য করা হয় তাকে বলা হয় নিবেশন দৃষ্টান্ত। তারপর দেখো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি আর আরোহ অনুমানের আকারগত ভিত্তি। আরোহ অনুমানের দুই প্রকার ভিত্তি, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি, একটা হচ্ছে আকারগত ভিত্তি। আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম, আর বস্তুগত ভিত্তি হচ্ছে পরীক্ষণ আর পর্যবেক্ষণ, ঠিক আছে, পরীক্ষণ আর পর্যবেক্ষণ। বেশ, তারপরে দেখো আরোহমূলক লাভ কি? বিশেষ কতগুলি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সামান্য সিদ্ধান্তে উপনীত হতে গেলে এক প্রকার লাভ দিতে হয়, একে আরোহমূলক লাভ বা ঝুঁকি বলা হয়। আর এই আরোহমূলক লাভ কে প্রবর্তন করেছেন, আরোহমূলক ঝুঁকিটা মিল এই কথা বলেছেন। বেশ, তারপর দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? না, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না, কারণ আমরা দৈনন্দিন জীবনে কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে অনেক সময় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে উপনীত হয়। আর এই ধরনের অনুমান কার্যকারণ সম্পর্কের একটি ইঙ্গিত দিয়ে থাকে, তাই তা অস্বীকার করা যায় না। তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না। বা আরো সহজ করে বলি কি বলবে, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না কারণ আমাদের দৈনন্দিন জীবনে অবৈজ্ঞানিক অনুমানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। বেশ, তারপরে দেখো উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য। বহু কারণবাদ বলতে কি বোঝো? দেখো এই প্রসঙ্গে বলি দুটো কথা, বহু কারণবাদ আর বহু কারণ সমন্বয়, এই দুটো বলছি। আগে সংজ্ঞাটা বলি। দেখো যে মতবাদ অনুসারে বলা হয় যে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয় সেই মতবাদকে বহু কারণবাদ বলে। বুঝতে যে পারলে ভালো কথা, যে বুঝতে পারলেন না তাদের জন্য একবার বলি, টাইম লাগবে। দেখো বহু কারণবাদ মানে একটা কার্যে যখন অনেকগুলো কারণ থাকবে তখন তাকে বলা হয় বহু কারণবাদ। যেমন ধরো কেউ মারা গিয়েছে, জিজ্ঞেস করলে কি বলা হয়? যে সে হয়তো যদি রোগে মারা যায় তাহলে বলবে রোগে মারা গিয়েছে, তাহলে একটা কারণ। আবার দেখা গেল আরেকজন মারা গেছে, ও কি করে মারা গেল? বলছে যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপর আবার একজন মারা গেল, কি করে মারা গেল? জলে ডুবে মারা গেছে। কেউ একজন মারা গেছে ধরো বিষ খেয়ে, কি করে মারা গেল? বিষ খেয়ে মারা গেছে। তাহলে দেখা গেল মৃত্যু নামক একটা কার্য, আর এই কার্যটার একাধিক কারণ বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ভাবে একাধিক কারণের ফলে ঘটছে। তাহলে যে কাজের একাধিক কারণ থাকে, মানে একটি কাজের অনেকগুলি কারণ থাকে, তাকে বলা হয় বহু কারণবাদ। আর বহু কারণ সমন্বয় এই ব্যাপারটাও আসতে পারে। বহু কারণ সমন্বয়টা শুনে নাও, অনেকগুলা কাজ প্লাস 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 যুক্ত হয়ে যে কারণ উৎপন্ন করে তাকে বলা হয় বহু কারণ সমন্বয়। যেমন ধরো ওই মাঠে ভালো ফসল ধান হয়েছে, আমরা গ্রামগঞ্জের ছেলে, আমরা এইসব জিনিসগুলো ভালোই চোখে দেখছি সারাদিন। তাহলে দেখো ধান হয়েছে ভালো, তার জন্য মাটি দরকার, বৃষ্টি দরকার, সুলভ শ্রমিক দরকার, জোড়া দরকার, সূর্যের আলো দরকার, এগুলো দরকার। কেউ যদি বলে যে ভালো ধান হওয়ার মূল কারণ, ভালো ধান হওয়ার কারণ হচ্ছে মাটি, ভালো মাটি, উর্বর মাটি, তাহলেও হবে না। কেউ যদি বলে যে ভালো ধান হওয়ার একমাত্র কারণ হলো যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত, তাহলেও হবে না। মানে আমার সবগুলো পর্যাপ্ত পরিমাণে চাই, জল চাই, সূর্যের আলো চাই, জোড়া চাই, ভালো মাটি চাই, ভালো বিচন চাই, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো না হলে পরে কি করে কারণটা হবে? তাহলে যখন অনেকগুলো কারণ একসঙ্গে সংযুক্ত হয়ে একটি কার্য সৃষ্টি করবে তাকে বলা হয় বহু কারণবাদ, বহু কারণ সমন্বয়, ঠিক আছে। বেশ, তারপরে দেখো আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে জানিও, হ্যাঁ।
তারপরে দেখো মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো। দেখো কারণের সংজ্ঞাটি মিলের মতে, যদি একটা ঘটনা সত্যান্তরহীন ভাবে এবং অপরিবর্তনীয় ভাবে অগ্রবর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে, তবে অগ্রবর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী ঘটনাকে কার্য বলা হবে। তারপর দেখো পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝায়? পর্যাপ্ত শর্ত, যে শর্ত উপস্থিত থাকলে আলোচ্য ঘটনাটি ঘটবেই, সেই শর্তকে উক্ত ঘটনার পর্যাপ্ত শর্ত বলে। যেমন বৃষ্টি হওয়া হলো মাটি ভেজার পর্যাপ্ত শর্ত। এই পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত, এই বিষয়টা বলছি, একটু দেখে নাও। দেখো শর্ত তিন প্রকার: পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আবশ্যিক শর্ত কাকে বলে এক লাইনে বলছি, যেটা ঘটনাটা না ঘটলে কার্যটি ঘটে না, কারণ না ঘটলে কার্য ঘটে না, তাকে বলা হয় আবশ্যিক শর্ত। যেমন ধরো অক্সিজেন না থাকলে আগুন জ্বলে না। তারপরে দ্বিতীয় লাইন আর একটা সংজ্ঞা লাইন আছে, প্রথমটি না থাকলে দ্বিতীয়টি থাকে না, প্রথমটি থাকলে দ্বিতীয়টি থাকে। এটা মনে রাখতে হবে, অক্সিজেন থাকলে আগুন না থাকতেও পারে। এরকম করে আমরা কিন্তু শর্তগুলো পড়েছি। তোমাদের ওই প্লে লিস্টে গিয়ে কারণ চ্যাপ্টার বা আরও ওই পদ্ধতি চ্যাপ্টার, ওইগুলো একবার দেখে নেবে, তাহলে এই বিষয়টা আরও তোমরা ডিটেলসে বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো বিষ পান হলো মৃত্যুর কারণ। এই ক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এক্ষেত্রে কারণ কথাটি পর্যাপ্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো বিষ পান মানে বিষ পান করা আছে, মৃত্যু আছে, বিষ পান করা নেই, মৃত্যু থাকতে পারে। বেশ, তারপরে দেখো যুক্তির আকারগুলি কি কি? যুক্তির আকার মানে অবয়ব আর কি। যুক্তির অবয়বগুলি কি কি? যুক্তির অবয়ব হচ্ছে যুক্তিবাক্য ও সিদ্ধান্ত। তারপর দেখো কোন যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, আর একমাত্র অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। তারপর দেখো বিপরীত বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে গুণ যদি পৃথক হয়, তাহলে তাদের মধ্যে যে সম্বন্ধ গড়ে ওঠে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। তারপর দেখো সকল মানুষ হয় বিরুদ্ধ বুদ্ধি সম্পন্ন জীব। এই বচনটির বিরুদ্ধ বচন কি হবে? তাহলে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এটা এ বচন। আর এ বচনের বিরুদ্ধ বচন হবে ও বচন, আর ও বচন হবে কোনো কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। বেশ, তারপরে দেখো অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোনো হেতুবাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অর্থাৎ আয়ও এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয়, তাহলে যুক্তিটিতে অস্তিত্বমূলক দোষ ঘটে, অস্তিত্বমূলক দোষ বলে। তারপর দেখো অ্যারিস্টটল হন গ্রিক দার্শনিক। এ বচন, বচনটি ভেন চিত্র অঙ্কন করো। তাহলে এ বচনের সূত্র হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0। এর ভেন চিত্র হচ্ছে 1 2 3টে ঘর, এই প্রথম ঘরটা হবে ছায়াবৃত্ত। এই জিনিসটা যারা দেখছো এখনো পর্যন্ত তাদেরকে বলি, ধরো একটা বৃত্ত আঁকলাম, ধরো এই ঘরটার মধ্যে এস আছে, গোটা ঘরটাই এস এ ভর্তি, ঠিক আছে, এস এর জায়গা আর কি, এস কিনেছে এই জায়গাটা, আর এই জায়গাটা পি কিনেছে, ঠিক আছে। এইবার ধরো এই জায়গাটায় এস আর এই জায়গাটায় পি, এবার এই জায়গাটা এসও কিনেছে পিও কিনেছে, দুজনারই তো ভাগ আছে এই জায়গাটা। এদিকে দেখো এস এরও জায়গা আছে, পি এরও জায়গা আছে, তার মানে এই ঘরটা স্পেশাল এস এর আর এই ঘরটা স্পেশাল পি এর, আর এই ঘরটা এস পি দুজনারই। ঠিক আছে, কথাটা বোঝা গেল? এইবার দেখো এই ঘরটাই কিন্তু পি আছে, পি এর অংশ আছে না, পি এর অংশ নাই বলে বাদ, পি কে বাদ দিয়ে দিলাম, বার আর কি, বার দিলাম। আর এই ঘরটা এস এর অংশ আছে না, এস এর অংশ নাই এই ঘরে, এইখানেই তো বর্ডার শেষ, তাহলে এস এর অংশ এখানে বাদ দিয়ে দিলাম। বেশ, এইবার দেখো সূত্র, আমাদের এরকম সূত্র আছে, 4টে সূত্র মুখস্থ করতে হবে। তা দেখো এ বচনের সূত্র হচ্ছে এস পি বার সমান 0। তার মানে এস পি বার যে ঘরটা 1 2 3টে ঘরের মধ্যে হবে, এই ঘরটা যে ঘরটা সেই ঘরটা শূন্য হবে, শূন্য মানে ছায়াবৃত্তের চিহ্ন বসাতে হবে। তার মানে দেখো এস পি বার এই ঘরটা কি বলেছে? শূন্য, শূন্য মানে এই ঘরটা আমরা ছায়াবৃত্ত করে দেবো এরকম করে, ঠিক আছে। বেশ, তারপরে দেখো ভেন চিত্রে দুটি পরস্পর ছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? দেখো ভেন চিত্রে পরস্পর ছেদী বৃত্ত 4টি শ্রেণীকে নির্দেশ করে। কি করে 4টি শ্রেণীকে নির্দেশ করলো? মানে এসও নাই পিও নাই, সেই ক্ষেত্রে কোনটা হবে? এরকম করে যদি আমরা দাগটা টানি, এসও নাই আর পিও নাই, তাহলে আমরা যদি দাগটা টানি তাহলে 1 2 3 আর বাইরের একটা অংশ, 4টে, ঠিক আছে। তারপরে দেখো সত্য বচনাকার কাকে বলে? যে বচনাকারের সত্য ছাড়া মিথ্যা নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায় না, তাকে সত্য বচনাকার বলে। সেই আমরা যেটা ধরো এরকম ভাবে ছক করে করেছিলাম না, এই ধরো পি
কিউ, তারপরে পি ডট কিউ, হ্যাঁ, দিয়ে এরকম ভাবে এই সারিটা সবগুলো যদি সত্য হয় তাহলে তাকে শত সত্য বচনাকার বলবে। তাহলে কি বলা, যে বচনাকারে সত্য ছাড়া মিথ্যা নিবেশন দৃষ্টান্ত, এটা নিবেশন দৃষ্টান্ত, সত্য ছাড়া মিথ্যা নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায় না, তাকে সত্য সত্য বচনাকার বলে। তারপর দেখো যৌগিক বচন কখন সত্য হয়। যৌগিক যখন দুটি সংযোগী সত্য হয় তখন যৌগিক বচন সত্য হয়। এটা যত যৌগিক বচন, ডট দিয়ে যৌগিক বচন, ঠিক আছে। তাহলে এটা টি, এটা টি, এটা টি, বাদ বাকি সব কিন্তু এই সারিগুলো সব তোমরা জানো মিথ্যা। তাহলে কখন সত্য হয়, যখন পি সত্য হয় কিউ সত্য হয় তখন সত্য হয়। সংযোগী বচনের অংশগুলিকে সংযোগী বলে, তাই বলা হয়েছে দেখো যখন দুটি সংযোগী মানে একটা সংযোগী দুটো সংযোগী, দুটো সংযোগী সত্য হয়, এটাও সত্য এটাও সত্য, যখন সত্য হয় তখন সংযোগী বচন সত্য হয়। ঠিক আছে, এইভাবে বুঝতে হবে। দেখো পি নাল নট পি বচনাকারটি কখন মিথ্যা হয়, তাহলে পি যখন এইটা যদি সত্য হয় আর এইটা যদি মিথ্যা হয় তখনই তো পি নাল কিউ মিথ্যা হবে। তাহলে পি সত্য হলে এটাকে স্বভাবতই হচ্ছে, তাহলে পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে এই বচনাকারটি মিথ্যা হয়। বুঝা গেল ব্যাপারটা? বেশ, তারপর দেখো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি একটু আগেই হয়েছে, পর্যবেক্ষণ আর পরীক্ষণ, ঠিক আছে। বেশ, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে। দেখো প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, একেই প্রকৃতির একরূপতা নীতি বলে। আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে। বিশেষ কতগুলি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সামান্য সিদ্ধান্তে উপনীত হতে গেলে এক প্রকার লাভ দিতে হয়, একে আরোহ অনুমান লাভ বা আরোহমূলক ঝুঁকি বলা হয়। ভালো উপমার একটি উদাহরণ দাও। দেখো রাম শ্যাম দুজনেরই রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে, রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, অতএব শ্যামও কুইনাইন খেলে ভালো হবে। উপমা যুক্তির সিদ্ধান্ত কিরূপ বচন হয়। উপমা যুক্তির সিদ্ধান্ত বিশেষ বচন হয়, বিশেষ বচন হয়, মনে রাখতে হবে, আসে খুব এগুলো। তবে দেখো বহু কারণবাদ বলতে কি বোঝো, একটু আগে বলা হয়েছে যে একটি কাজের একাধিক কারণ থাকলে তাকে বলা হয় বহু কারণবাদ। নেক্সট, বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায়। বহু কারণবাদের সমস্যা দূর করার একটি বলছে কার্যের মতো কারণকে যদি সার্বিক অর্থে গ্রহণ করা হয়, কার্যের মতো কারণকে যদি সার্বিক অর্থে গ্রহণ করা হয় তাহলে বহু কারণবাদের সমস্যা দূর করা যায়। তারপর দেখো সুইচ অন করা পাখা চলার কারণ, এক্ষেত্রে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, আবশ্যিক শর্ত। কেন, একবার বিশ্লেষণ করে দাও। সুইচ অন করা নেই পাখা চলা নেই, সুইচ অন করা আছে পাখা না চলতেও পারে, মানে কারেন্ট না থাকলে চলবে না। তারপর দেখো কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কি। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য হলো কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো কারণের অনুবর্তী ঘটনা। বেশ, তারপরে দেখো বহু কারণবাদ বহু কারণ সমন্বয় নীতিটি কি। তাহলে একটু আগে বলেছি, আলোচনা করেছি, অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করে তাকে বলা হয় বহু কারণ সমন্বয় নীতি। তারপরে দেখো অমাধ্যম অনুমান কাকে বলে। যে অবরোহ অনুমানে একটি মাত্র আসরের বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। বেশ, আমরা কিন্তু দেখো 3 নাম্বার সেটের 102 পাতা আলোচনা করছি, ঠিক আছে। তারপরে দেখো বিরুদ্ধ পদ কাকে বলে। কোন পদের বিপরীত অর্থযুক্ত পদকে বিরুদ্ধ পদ বলে, কোন পদের বিপরীত অর্থযুক্ত পদকে বিরুদ্ধ পদ বলে। তারপরে দেখো বিকল্প পরিগ্রহণ জনিত দোষ কখন ঘটে, মানে বিকল্প স্বীকার জনিত দোষ, ঠিক আছে। একটি বিকল্পকে স্বীকার করে অন্য বিকল্পটিকে অস্বীকার করলে বিকল্প স্বীকার জনিত দোষ ঘটে। বেশ, তারপরে দেখো সম্বন্ধ অনুযায়ী বচন কয় প্রকার। সম্বন্ধ অনুযায়ী বচন কয় প্রকার। দেখো আমরা এটা নিরপেক্ষ বচনের ভাগ, আমরা সম্বন্ধ অনুযায়ী বচনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাপেক্ষ বচন, হ্যাঁ, একটা হচ্ছে সাপেক্ষ বচন আর অপরটা হচ্ছে নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচন কেমন, বেশ, তাহলে একটা হচ্ছে সাপেক্ষ বচন আর অপরটা হচ্ছে নিরপেক্ষ বচন। সম্বন্ধ অনুযায়ী বচনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাপেক্ষ বচন আর অপরটা হচ্ছে নিরপেক্ষ বচন। এরপরে দেখো শূন্য গর্ভ শ্রেণী বলতে কি বোঝায়। যে শ্রেণীর অন্তর্গত কোনো সদস্য নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। যুক্তির বৈধতা বলতে কি বোঝায়। দেখো বৈধতা হচ্ছে যুক্তির আকারগত শুদ্ধতা, সাধারণভাবে বৈধতা বলতে বোঝায় আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হওয়াকে। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। দেখো যখন কোনো নিরপেক্ষ বচনে কোনো পদের সম্পূর্ণ বাচ্যার্থকে গ্রহণ করা হয় তখন সেই পদটি ব্যাপ্য, আর আংশিক বাচ্যার্থকে গ্রহণ করা হলে সেই পদটি অব্যাপ্য। এই ব্যাপ্য অব্যাপ্যর উভয় সম্বন্ধকে বলা হয় পদের ব্যাপ্যতা। গোটাটাই লিখতে হবে কিন্তু, ঠিক আছে। কোনো পদের সম্পূর্ণ বাচ্যার্থকে গ্রহণ করা হয় তখন সেই পদটিকে ব্যাপ্য বলে। অব্যাপ্য ব্যাপ্য অব্যাপ্য উভয়কে একসঙ্গে বলা হয় ব্যাপ্যতা। হ্যাঁ, এই কথাটা লেখা নাই, লিখতে হবে, ঠিক আছে। বেশ, তারপরে দেখো রিড প্রদত্ত মানে কার্ভের রিড প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো।
তাহলে গুণের দিক থেকে দুটো সংখ্যা, গুণ আর পরিমাণের দিক থেকে দুটো সংখ্যা আলোচনা করেছেন। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরহীন অপরিবর্তনীয় ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। বেশ, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? তাহলে দেখো, কারণ হলো ঘটনার সংগঠন যা কার্যকে ঘটায়, অপরদিকে শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়। বেশ, তারপরে দেখো, যদি এ বচন মিথ্যা হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে? একটু আগে আমরা দেখেছি মিথ্যা হবে, ঠিক আছে, একটু আগে আমরা দেখে নিয়েছি এটা। এ বচন মিথ্যা হলে এ বচন মিথ্যা হলে ও বচন হবে সত্য, আর ও বচন সত্য হলে পরে ই বচন হবে দেখো সংশয়াত্মক। বেশ, দেখো যদি আমরা এরকম ভাবে আরেকবার, এটা আলাদা আর কি ওইটা থেকে, এরকম করে ছক করি, এ আর এটা ও বচন, তাহলে এই বিরুদ্ধ বচন, তাহলে এ মিথ্যা হলে বিরুদ্ধ বচন হবে সত্য, তাহলে এটা সত্য, তাহলে এটা সত্য হলে এর অসম বিরুদ্ধ বচন ই, তাহলে ও সত্য হলে পরে ই হয় সংশয়াত্মক, তাহলে সংশয়াত্মক হবে। বেশ, তারপরে দেখো, বিপরীত বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য বিধি বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য থাকলে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। তারপর দেখো, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় অর্থাৎ এমপির একটি উদাহরণ দাও। দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এমন হয় যে বৃষ্টি হয়েছে, অতএব এমন হয় যে মাটি ভিজবে। বেশ, তারপর দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কারণ সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে অধিকাংশ ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ভিত্তিতে এই ধরনের অনুমান গঠন করে, তাই অবৈজ্ঞানিক অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। তারপরে দেখো, বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? দেখো, যে আরোহ অনুমান প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়মের ভিত্তিতে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সকল ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে, তাকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমান। তারপরে দেখো, আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। ভিজে কাঠে অগ্নি সংযোগ করা হলো আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ, না, ভিজে কাঠে অগ্নিসংযোগ করা হলো ধূম সৃষ্টি হওয়ার একটি আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ। তারপর দেখো, একটি ভালো উপমা যুক্তির উদাহরণ দাও। দেখো, রাম শ্যাম দুজনেরই ম্যালেরিয়া হয়েছে, রাম কুইনাইন খেলে ভালো হয়েছে, অতএব শ্যামও কুইনাইন খেলে ভালো হবে। বেশ, তারপরে দেখো, মিল প্রদত্ত উপমা যুক্তি সংজ্ঞা দাও। তাহলে একটু আগে কিন্তু হয়েছে এটা, মিল প্রদত্ত উপমা যুক্তি সংজ্ঞা দেখো একবার। দুটি বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য থাকলে তাদের মধ্যে একটি বস্তু সম্পর্কে যদি কোনো বচন সত্য হয় তাহলে অপর বস্তুটি সম্বন্ধেও সেই বচনটি সত্য হবে। তারপরে দেখো, অনির্দিষ্ট বচনাকার কাকে বলে? যে বচনাকারের অন্তর্গত নিবেশন দৃষ্টান্তর ক্ষেত্রে অনুসারে কিছু দৃষ্টান্ত সত্য হতে পারে, আবার কিছু দৃষ্টান্ত মিথ্যা হতে পারে, তাকে বলা হয় নিবেশন দৃষ্টান্ত বা অনির্দিষ্টমান বচন। তারপর দেখো, একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়? আচ্ছা, যখন কমপক্ষে একটি সংযোগী মিথ্যা হয় তখন সংযোগিক বচনটি মিথ্যা হয়, এটাও একটু আগে দেখানো হলো। হ্যাঁ, বেশ, এগুলো খুব মানে লজিকের ব্যাপার, তো ধীরে ধীরে আলোচনা করতে হবে, তাহলে পরিষ্কার ব্যাপারটা বুঝে যাবে, কিন্তু সময়টা অনেকটা লেগে যাচ্ছে। দেখো, প্রকৃতির একরূপতা নীতির মূল কথা কি? একটু আগে এটাও হয়েছে, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, এটি হলো প্রকৃতির একরূপতা নীতির মূল কথা। তারপর দেখো, কার্যকারণ নিয়ম বলতে কি বোঝায়? দেখো, যে নিয়ম অনুযায়ী দাবি করা হয় যে প্রত্যেকটি ঘটনারই একটি কারণ আছে তাকেই বলা হয় কার্যকারণ নিয়ম। তারপর দেখো, ভিন চিত্রে প্রকাশ করা সাংবাদিকেরা উপস্থিত, এটা এই বচন হবে সকল সাংবাদিক হয় উপস্থিত। বুলীয় রূপ হচ্ছে এএসপি বার ইকুয়াল টু 0, আর ভিন চিত্র হচ্ছে প্রথম ঘরটা ছায়াবৃত্ত হবে। দেখো, এরপরে 4 নাম্বার সেট, কিন্তু আজকে ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই 4 নাম্বার সেট নিয়ে 4 থেকে 8 পর্যন্ত সেট আজকে আর হচ্ছে না, পরের দিন 4 থেকে 8 পর্যন্ত সেট নিয়ে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লেগেছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবারই পরীক্ষা খুব ভালো হোক।